আজকের মধ্যে তথ্য প্রতিমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর। বিতর্কিত মন্তব্য ও অশ্লীল ফোনালাপের খেসারত। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে মানুষের মধ্যে নেই সতর্কতা। স্বাস্থ্যবিধি না মানলে দেশে দ্রুত ছড়ানোর শঙ্কা। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ফসলের ব্যাপক ক্ষতি। হেলে পড়েছে ফসল, পানিতে তলিয়ে গেছে পেঁয়াজের ক্ষেত। নতুন শিক্ষাক্রমে থাকছে না পিইসি পরীক্ষা। এরপরও প্রাথমিক শিক্ষা বোর্ড তৈরির কাজ করছে মন্ত্রণালয়। নীলফামারীতে নির্বাচনী সহিংসতায় বিজিবি সদস্য নিহতের ঘটনায় পুরুষশূন্য 7টি গ্রাম। আতঙ্কে নারী শিশুরাও। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ এবং আমি নুসরাত আফরিন। শিরোনাম শুনছিলেন, চলে যাচ্ছে পুরো খবরে। অবশেষে পদত্যাগ করতে হচ্ছে তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবারের মধ্যে তাকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন। সোমবার রাতেই তাকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নানা ইস্যুতে মুরাদ হাসানের বিতর্কিত মন্তব্য ও অশ্লীল ফোনালাপ ফাঁস হওয়ার এমন সিদ্ধান্ত নেওয়া হলো। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় মুরাদ হাসান। ফাঁস হয় চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে অশ্লীল ফোনালাপ। এছাড়া বিভিন্ন ইস্যুতে বিতর্কিত মন্তব্য, বেফাঁস কথা বলায় সমালোচনা তৈরি হয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীকে নিয়ে। নারী বিদ্বেষী মন্তব্য করায় নানা মহলের প্রতিবাদের মুখে পড়েন মুরাদ হাসান। পোড়ানো হয় তার কুশপুত্তলিকাও। এ পরিস্থিতিতে সোমবার দুপুরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানো হবে। রাতেই খবর দিলেন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে মঙ্গলবারের মধ্যে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ওবায়দুল কাদের জানান, তাকে এটি জানিয়ে দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন সরকারের তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেছেন। মুরাদ হাসান জামালপুর 4 আসন থেকে দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। প্রথমে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান, পরে ডাক্তার মুরাদ হাসানকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী করা হয়। সঞ্জয় তরফদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উচ্চ পর্যায়ে নিয়মিত রাজনৈতিক পদ বিনিময় ও আদান প্রদানের ফলে বাংলাদেশ ভারত বন্ধুত্ব আরও শক্তিশালী, বৈচিত্র্যময় ও প্রসারিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 6 ডিসেম্বর মৈত্রী দিবস উপলক্ষে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তিতে দিল্লির এক অনুষ্ঠানে ভিডিও বার্তায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এখন দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক, ব্যবসা বাণিজ্য ও যোগাযোগ বাড়ানো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি। আগামী কয়েক দশক ধরে এসব খাতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। Our partnership is not confined to the treaties. বাংলাদেশ ভারত অংশীদারিত্ব শুধু দ্বিপাক্ষিক চুক্তি কিংবা সমঝোতা স্মারকে সীমাবদ্ধ নয়। আমাদের কাজের সম্পর্কের আনুষ্ঠানিক কাঠামো রয়েছে। দুই দেশের সম্পর্ক এখন কৌশলগত আকার নিয়েছে, যা অনেক বিস্তৃত, পরিপক্ক ও গতিশীল। বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্ক ইতিহাস, সংস্কৃতি, ভাষা, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র সহ বিভিন্ন মূল্যবোধের উপর গড়ে উঠেছে। Sovereignty, equality, trust and mutual respect. করোনার নতুন ধরন ওমিক্রন বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়লেও দেশের মানুষের মধ্যে নেই কোনো সতর্কতা। গণপরিবহন, বাজার সহ প্রায় সব জায়গায় মাস্ক না পরেই চলাফেরা করছে অনেকে। স্বাস্থ্যবিধি মানা না হলে দেশে ওমিক্রন অতি দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার ধরন ওমিক্রনের সংক্রমণ ছড়িয়েছে পার্শ্ববর্তী ভারত সহ 40টিরও বেশি দেশে। সতর্কতার অংশ হিসেবে 15 দফা নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম ভাইরাসটির বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত, জনসমাবেশ নিরুৎসাহিত করা এবং ঘরের বাইরে মাস্ক পরার কথা বলা হয়েছে। তবে এর বাস্তবায়ন দেখা যায়নি যানবাহন, বাজার বা রাস্তাঘাটে। সব জায়গাতেই উপেক্ষিত স্বাস্থ্যবিধি। বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাসের নতুন এই ধরনটি দ্রুত সংক্রমিত হয়, তাই মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মানার অনীহা বিপদ ডেকে আনতে পারে। এটা দ্রুত সংক্রমণশীল। এখন পর্যন্ত কেউ কিন্তু মারা যায় নাই, দ্রুত ছড়ায়, যে কোনো কেউ ছড়াতে, এবং একজন ব্যক্তি আক্রান্ত হলে তাকেও আবার ছড়াতে পারে। ইভেন যে ভ্যাকসিন নিচ্ছে তাদের কিন্তু ছড়াতে পারে। সুতরাং ওমিক্রন সম্বন্ধে আমাদের একটু সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। যদি আমরা স্বাস্থ্যবিধি মেনে না চলি তাহলে ডেল্টা ভেরিয়েন্টের চেয়েও বেশি ছড়ানোর সম্ভাবনা আছে ওমিক্রনের। আমাদের সবচেয়ে উত্তম ব্যবস্থা হলো প্রিভেনশন। আমরা যদি স্বাস্থ্যবিধিগুলো মেনে চলি, মাস্ক পরি, বিড়ি এড়িয়ে চলি এবং সরকারের সেই 15 দফা নির্দেশনা মেনে চলি, তাহলে আমরা মনে করি যে এটা ছড়ানোর সম্ভাবনা কম থাকবে, ছড়াবে না। ওমিক্রন শনাক্ত হওয়া সাউথ আফ্রিকার 7 দেশ থেকে আগতদের 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছে। তবে আফ্রিকা ছাড়িয়ে ভারত ও ইউরোপের বিভিন্ন দেশেও দ্রুত ছড়িয়ে পড়ছে করোনার এ ধরন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে শিগগিরই শুরু হচ্ছে করোনা টিকার বুস্টার ডোজের কার্যক্রম। এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বুস্টার ডোজে অগ্রাধিকার দেওয়া হবে বয়স্ক ব্যক্তি ও ফ্রন্টলাইনারদের। করোনা প্রতিরোধে টিকার বুস্টার ডোজ দেওয়া হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। এবার বাংলাদেশেও শুরু হচ্ছে সেই প্রক্রিয়া। সোমবার সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ের স্বাস্থ্য বিষয়ক পত্রিকা টাইমস অব বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, অতি দ্রুতই শুরু হচ্ছে টিকার বুস্টার ডোজের কার্যক্রম। অগ্রাধিকার পাবেন বয়স্ক ফ্রন্টলাইনাররা। এখনো আমাদের হাতে 4 কোটি ভ্যাকসিন আছে। আমরা 7 কোটি ভ্যাকসিন ফার্স্ট ডোজ দিয়ে ফেলেছি প্রায়, এবং 4 কোটি ডোজ ডাবল ডোজ হয়ে গেছে, এবং এখন ভ্যাকসিনের কর্মকাণ্ড চলমান আছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে, তাড়াতাড়ি ভ্যাকসিন দেশে তৈরি করতে হবে। আমরা কিছুদিনের মধ্যে, 2-4 দিনের মধ্যে আমরা ভ্যাকসিনের বিদেশের সাথে আমরা একটা চুক্তি আমরা সই করব। স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে টিকা উৎপাদনের জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারের সঠিক সিদ্ধান্তের কারণে দেশে করোনা মৃত্যুহার কম বলেও দাবি করেন তিনি। করোনা নিয়ন্ত্রণ আছে বিধায় এই ধরনের অনুষ্ঠান হচ্ছে মাস্ক খুলে। করোনা নিয়ন্ত্রণ আছে বিধায় স্কুল খোলা হয়েছে, আপনার ফ্যাক্টরি চলছে, আপনার খাদ্যের সমস্যা হচ্ছে না, এগ্রিকালচার চলছে, ইম্পোর্ট এক্সপোর্ট চলছে, বিদেশে আপনাকে যেতে দিচ্ছে। এদিকে অনুষ্ঠানের সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম. রুহুল হক বলেন, জেলা পর্যায়ে বেশিরভাগ চিকিৎসা সম্ভব, কিন্তু জেলা পর্যায়ে চিকিৎসায় আস্থার অভাবে ঢাকায় আসেন রোগীরা। কত মানুষকে আমরা কিন্তু ইউনিয়ন বলেন বা উপজেলা বলেন বা জেলায় বলেন, আমরা কিন্তু স্বাস্থ্য ব্যবস্থাটা দিতে পারি, কিন্তু আমরা মানুষের মনে সেখানে জায়গা করে নিতে পারি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকায় রোগীর চাপ কমাতে 3000 কোটি টাকা ব্যয়ে 8টি বিভাগে 8টি কিডনি, হার্ট ও ক্যান্সার হাসপাতাল করা হবে। প্রতিটি বিভাগে হবে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটও। ক্যান্সার, কিডনি এবং হার্টের ডিভিশনাল পর্যায়ে। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভবিষ্যতে প্রতিবেশী দেশে যেতে ভিসা সহ সব বাধা দূর হবে বলে আশা করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন। এবছর বাংলাদেশ ও ভারত বিশ্বের 18টি মিশনে যৌথভাবে মৈত্রী দিবস পালন করছে। আগামীতে বাংলাদেশের সব মিশনে মৈত্রী দিবস পালন করা হবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। সোমবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের প্রথম রাষ্ট্রীয় স্বীকৃতির 50 বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব, সহযোগিতা ও উন্নয়নের পারস্পরিক সম্পর্কের নতুন মডেল সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে প্রতিবেশী দেশে যেতে ভিসাসহ সব বাধা দূর হবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। ভারতের সোলজার আমাদের সাথে রক্ত দিয়েছে, এই রক্তের সম্পর্কটাকে আরও গভীরভাবে আমরা উদযাপন করতে চাই। আমরা চাই আমাদের উভয় দেশ, সারা দেশ, প্রত্যেকটা এই যে এলাকাটা, আমি তো সেই দিনের আশায় আছি যেদিন উইল সি আপনার কোনো ভিসা লাগবে না। যেসব ভারতীয় সৈনিক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। আমাদের এই মাটিকে মুক্ত করার জন্য রক্ত দিয়েছেন, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। একই সাথে শ্রদ্ধা অবশ্যই জানে ভারতের জনগণ,
সরকার এবং তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সহ তার সরকারের যেসব কর্মকর্তারা সারা বিশ্বব্যাপী আমাদের জন্য লড়াই করেছেন। আগামীতে বাংলাদেশের সাথে ভারত ও ভুটানের সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন দুই দেশের হাই কমিশনার। বাংলাদেশ অর্থনৈতিকভাবে উন্নতি করছে। বর্তমান সরকার প্রধান শেখ হাসিনা জাতির পিতার আদর্শে দেশকে সোনার বাংলায় পরিণত করছেন। বাংলাদেশ ও ভুটানের মধ্যে দিন দিন সম্পর্ক আরও বাড়বে। এবছর বাংলাদেশ ভুটান তাদের মধ্যে সম্পর্কের 50 বছর উদযাপন করছে। আমাদের জন্য 1 কোটি ক্ষুধার্ত নিপীড়িত মানুষকে আশ্রয় দেয়া কঠিন হয়ে পড়েছিল। ত্রিপুরায় স্থানীয় জনগোষ্ঠীর থেকে শরণার্থী বেড়ে গিয়েছিল। এসব প্রেক্ষাপটই আমাদের এই যুদ্ধে যুক্ত করে ফেলেছিল। ভুটান ও ভারতের ঐতিহাসিক স্বীকৃতির কথা স্মরণ করে আনুষ্ঠানিকভাবে স্মারক ডাক টিকিট অবমুক্ত করেছে বাংলাদেশ ডাক বিভাগ। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ফরিদপুরে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টির সঙ্গে দমকা বাতাসে হেলে পড়েছে ফসল, আর পানিতে তলিয়ে গেছে পেঁয়াজের ক্ষেত। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় চলতি মৌসুমের 20,000 হেক্টর ফসলের ক্ষতি হয়েছে। চলতি বছর ফরিদপুরে 5,000 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। এখন শুধু পেঁয়াজ ঘরে তোলার অপেক্ষা। তবে হঠাৎ ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে নষ্ট হয়ে গেছে স্বপ্নের সেই ফসল। সপ্তাহখানিকের মধ্যে পেঁয়াজ ঘরে তোলার কথা থাকলেও বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টির পানি। দ্রুত পেঁয়াজ তুলতে না পারলে পচে যাওয়ার আশঙ্কা চাষিদের। শুধু পেঁয়াজ নয়, তলিয়ে গেছে ধান, গম, রসুন, আলু, সরিষা সহ বিভিন্ন ফসল। টানা বৃষ্টিতে আমাদের প্রচুর ক্ষতি হইতেছে। পেঁয়াজ, রসুন, সরিষা, আলু, আমরা ভীষণ ক্ষতিগ্রস্ত। বন্যা হয়ে গেছে, পিছকাতে তলাই গেছে। 1 বিঘা আশা করে পিছলে আসলাম, আমাকে যে মার খাই দিলে আমরা বাঁচবো কি করে। গত বছরও এরকম মনে করেন এই প্রাকৃতিক দুর্যোগে আমাদের এই বিশাল ক্ষতি হয়ে গেছে, এবারও তাই। জেলা কৃষি বিভাগের তথ্য মতে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে 20,000 হেক্টর ফসলের ক্ষতি হয়েছে। আমরা কৃষকদের পাশে আছি। যদি নষ্ট হয়েই থাকে তাকে বিকল্প কোন ফসল করিয়ে এটার ক্ষতি পোষায় ওঠানো যায় সে ব্যাপারে আমরা চেষ্টা করব। কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে প্রণোদনার আশ্বাস কৃষি বিভাগের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বাংলাদেশ ভারত সম্পর্ক আরও বিস্তৃত ও মজবুত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ চালিয়ে যেতে আগ্রহী বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে সোমবার এক টুইট বার্তায় একথা বলেন তিনি। মোদী বলেন, 6 ডিসেম্বর মৈত্রী দিবস পালন করছে ভারত বাংলাদেশ। যৌথ সভায় দুই দেশের 50 বছরের বন্ধুত্বকে স্মরণ করেন তিনি। ঢাকা, দিল্লি ছাড়াও বিশ্বের আরও 18 দেশে পালিত হচ্ছে মৈত্রী দিবস। বাংলাদেশের স্বাধীনতার 10 দিন আগে 1971 সালে 6 ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভারত। চলতি বছরের মার্চে মোদীর বাংলাদেশ সফরের সময় 6 ডিসেম্বরকে মৈত্রী দিবস হিসাবে উদযাপনের সিদ্ধান্ত হয়। নতুন শিক্ষাক্রমে প্রাথমিক সমাপনী পিএসসি পরীক্ষা থাকছে না, অথচ প্রাথমিক শিক্ষা বোর্ড গঠনের কাজ করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা গবেষকরা বলছেন, পিএসসি পরীক্ষা কোনোভাবেই রাখা যাবে না। 2010 সাল থেকে 5ম শ্রেণীর শিক্ষার্থীদের প্রাথমিক সমাপনী পরীক্ষা নেওয়া হয়। এই পরীক্ষা চালুর পর থেকেই এর বিপক্ষে অবস্থান নেন শিক্ষা গবেষকরা। শিক্ষার্থীদের পড়ার চাপ কমাতে নতুন শিক্ষাক্রমে পিএসসি পরীক্ষা রাখা হচ্ছে না, অথচ প্রাথমিক শিক্ষা বোর্ড তৈরির কাজ করছে মন্ত্রণালয়। এ সংক্রান্ত আইনের খসড়াও করা হয়েছে। খসড়ায় বোর্ডের মূল কার্যপরিধিতে পরীক্ষা সংক্রান্ত বিষয়ের কথাই বলা হয়েছে। এছাড়া প্রাথমিক শিক্ষায় সুষ্ঠু মূল্যায়ন ব্যবস্থাপনা গড়ে তুলতে নীতি, পরিকল্পনা ও গাইডলাইন প্রণয়ন করে তা বাস্তবায়ন করবে বোর্ড। যদিও প্রতিমন্ত্রী বলছেন, এ বিষয়ে মতামত নেওয়া হচ্ছে, সবকিছু বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পরীক্ষা নিতে গেলে সুন্দর করতে হলে আমাদের একটা বোর্ড করা প্রয়োজন। এ ব্যাপারে আমরা মতামতের জন্য প্রেরণ করছি মাঠ পর্যায়ে। সকলের মতামত পেলে তারপরে আমরা আমাদের মন্ত্রণালয়ে বসে একটা সিদ্ধান্ত নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিই। শিক্ষা গবেষকরা বলছেন, কোনোভাবেই পিএসসি পরীক্ষা রাখা যাবে না।
এই পরীক্ষা শিক্ষার্থীদের উপর মানসিক চাপ তৈরি করে, কোচিং বাণিজ্যে সুযোগ করে দেয়, পড়াশোনার আনন্দদায়ক পরিবেশ তৈরির পথেও এই পরীক্ষা বড় বাধা। প্রাথমিক শিক্ষায় ভালো করছে যারা, যে সমস্ত দেশসমূহ, বিশেষ করে ফিনল্যান্ডের কথা যদি আমরা বলি, ইউরোপের অনেকগুলো দেশ আছে যারা ভালো করছে প্রাইমারি এডুকেশনে, তাদের কিন্তু ক্লাস 8 পর্যন্ত, ক্লাস 9, 10 পর্যন্ত কিন্তু পরীক্ষা নেই, পাবলিক এক্সাম নেই। তো এই জায়গাগুলোর সমন্বয়ে আমরা যদি একটা নীতিমালা প্রণয়ন করে আমরা পরিচালনা করি, তাহলে আমাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ভালো ফল আসবে। পিইসি পরীক্ষা জাতীয় শিক্ষানীতির মূল ধারণার সাথেও সাংঘর্ষিক বলছেন গবেষকরা। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকেও এই পরীক্ষা বাতিলের সুপারিশ করা হয়েছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্যারাডাইস ও পানামা পেপারসে নাম আসা বাংলাদেশিদের বিষয়ে বিএফআইইউ এবং সিআইডি কি পদক্ষেপ নিয়েছে তা জানতে চেয়েছে হাইকোর্ট। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ.কে.এম. জহিরুল হকের বেঞ্চ সোমবার এই আদেশ দেন। 43 ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের তালিকা দাখিলের পর শুনানি নিয়ে এই আদেশ দেয় হাইকোর্ট। বিশ্বজুড়ে করফাকি ও অর্থ পাচারের তথ্য নিয়ে 2016 সালে পানামা পেপারস প্রকাশিত হয় আন্তর্জাতিক গণমাধ্যমে। পরের বছর আরেকটি তালিকা প্রকাশ পায় প্যারাডাইস পেপারস নামে। বাংলাদেশের বেশ কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উঠে আসে এই দুই তালিকায়। গত ফেব্রুয়ারিতে অর্থ পাচারকারীদের তালিকা চায় হাইকোর্ট। ওই আদেশের প্রেক্ষিতে রোববার দুই তালিকায় থাকা 43 ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম আদালতে দাখিল করে দুদক। সোমবার শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, অর্থ পাচার রোধে সিআইডি এ পর্যন্ত মোট 8টি মামলা করেছে। তবে আদালত ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে মাত্র 8টি মামলা হলেও প্রতিবেশী ভারতে দুর্নীতির তালিকায় থাকা ব্যক্তিদের বিরুদ্ধে কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়া হয়েছে। দৃশ্যমান এবং বড় ধরনের ব্যবস্থা না নিলে অর্থ পাচার রোধ করা যাবে না বলেও মন্তব্য করেন হাইকোর্ট। সিআইডির পক্ষ থেকে কাজ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং লিগ্যাল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে এই টাকাগুলা রিকভারির চেষ্টা করা হচ্ছে। ভারতে ইনস্ট্যান্টলি সেখানে ভারত গভর্নমেন্ট একটা স্পেশাল টিম করে সেটার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইউনিটকে একটা লেটার দিয়ে জানতে চেয়েছে এটার বিরুদ্ধে এদের কী কী ইনভলভমেন্ট রয়েছে, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইউনিট যেটা রয়েছে ওনারা কিছু জানে না। দুদকের আইনজীবী আদালতকে জানান, তথ্য চাওয়ার পরেও বিএফআইইউ দুদককে তা সরবরাহ করছে না। বিএফআইইউ এবং সিআইডির কাছে একটা রিপোর্ট চেয়েছে যে দুর্নীতি দমন কমিশন যেই কাগজগুলো তোমার কাছে চাচ্ছে তুমি সেগুলো প্রোভাইড করতে পারছো না কেন। কাজে এই ব্যাপারে বিএফআইইউকে একটা রিপোর্ট দিতে বলেছে এবং আগামী 9 জানুয়ারি 2022 তারিখে এটা ওই বিএফআইইউ রিপোর্ট দাখিলের জন্য দিন ধার্য থাকতে হবে। আগামী 9 জানুয়ারি বিএফআইইউ এবং সিআইডিকে এ বিষয়ে প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নীলফামারীর কিশোরগঞ্জে নির্বাচনী সহিংসতায় বিজিবি সদস্য নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়েছে 7টি গ্রাম। কিছু পরিবারের এই নারী সদস্যরাও ভীত সন্ত্রস্ত হয়ে বাড়িতে দিন কাটছে বৃদ্ধ নারী ও শিশুদের। যদিও এ বিষয়ে সুস্পষ্ট জবাব নেই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। শুনশান নিরাপত্তা নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পশ্চিম দলিরাম গ্রামে নির্বাচনী সহিংসতার একদিন পর থেকেই গ্রামটিতে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিজেপি সদস্য নিহতের ঘটনায় গ্রেপ্তার ভয়ে পশ্চিম দলিরাম, মাঝাপাড়া, বানিয়াপাড়া সহ অন্তত 7টি গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। বাড়িঘরে তালা দিয়ে পরিবার নিয়ে এলাকা ছেড়েছে অনেকেই। এমনকি মসজিদে আজান দেয়ার নেই কেউ, বন্ধ মাদ্রাসাও। যারা বাড়িতে আছে তাদের চেহারায় আতঙ্কের ছাপ। অভিযোগ, প্রতি রাতেই চলে পুলিশি অভিযান। এই কেস কাসালের ভয়ে এই জন্য ওরা সরিয়েছে, আবার যাদেরকে ধরছে তাদেরকে নাকি মেনটেন আছে। পুরো এলাকার লোকজন নাই, মহিলাও নাই, পুরুষও নাই। মানে ক্ষেত খামার বেগুন পাখি যাচ্ছে, ধান কাটিয়ে আনতে পারতেছে না। নাই মসজিদে কোনো মুসল্লি নাই, কোনো রকম মানে আজান হচ্ছে, মানে কোনো অক্তে নামাজ আজান হচ্ছে, কোনো অক্তে নামাজ হচ্ছে না, আজানও হচ্ছে না। বিজেপি সদস্য নিহতের ঘটনায় 95 জনকে আসামি করে মামলা দায়ের করেন ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা। এরই মধ্যে 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও এ বিষয়ে কোনো কথা বলতে রাজি নয় আইন শৃঙ্খলা বাহিনী। আমি বলবো না এখন কোনো কিছু, তদন্তের স্বার্থে অফিসের স্যারের সঙ্গে কথা বলেন। 95 জনের 12 জন অ্যারেস্ট। গত 28 নভেম্বর গাড়াগ্রাম ইউপি নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে পশ্চিম দলিরাম মাঝাপাড়া স্কুল কেন্দ্রে সংঘর্ষ হয়। ভোট কেন্দ্রের ভেতরে পিটিয়ে হত্যা করা হয় বিজিবি সদস্য রুবেল মণ্ডলকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
জাহাজের ধাক্কায় ভোলার 21 জেলে নিয়ে বঙ্গোপসাগরে ডুবে গেছে একটি মাছ ধরার ট্রলার। এই ঘটনায় 8 জেলেকে জীবিত উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ রয়েছে 13 জন। তাদের উদ্ধারে চলছে তৎপরতা। নিখোঁজ জেলেদের বাড়ি ভোলার চর ফ্যাশন উপজেলার বিভিন্ন এলাকায়। স্থানীয় চেয়ারম্যান জানান, রোববার একটি ট্রলার নিয়ে 21 জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। পরে রাত 10টার দিকে ভোলার ঢালচর থেকে 30 কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে ট্রলিং জাহাজের ধাক্কায় ডুবে যায় ট্রলারটি। সে সময় অন্য একটি ট্রলারের জেলেরা 8 জনকে জীবিত উদ্ধার করে। এ নিয়ে আরো জানাতে ভোলা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল হক। নজরুল, আর কাউকে কি উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা সেটি জানাবেন, আর উদ্ধার তৎপরতা কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। ট্রলার ডুবির ঘটনাটি ঘটেছিল রোববার রাত আনুমানিক 10টার দিকে, এখন থেকে প্রায় 30 ঘন্টা আগে। এতটা সময় পেরিয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, কোস্টগার্ড কিংবা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে উদ্ধার তৎপরতার তেমন কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। যারা নিখোঁজ হয়েছেন তাদের স্বজনরা আমাদেরকে জানিয়েছেন যে তারা এই বৈরী আবহাওয়ার মধ্যে তাদেরকে উদ্ধারের জন্য যে ট্রলার নিয়ে যাবেন সেটিও তারা যেতে পারছেন না। তবে তারা কচ্ছপিয়া ঘাটে ট্রলার নিয়ে অপেক্ষা করছেন, দুর্ঘটনাস্থলে যাবেন, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে তারা যেতে পারছেন না। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান চরফেশনের তিনি আমাকে জানিয়েছেন তিনি কোস্টগার্ডকে অনুরোধ করেছেন উদ্ধার তৎপরতায় নামার জন্য, কিন্তু কোস্টগার্ডের একটি সূত্র আমাকে জানিয়েছে দুর্ঘটনাস্থল ভোলা থেকে এতটাই দূরে এবং আবহাওয়া এতটাই বৈরী যে সেখানে এখন তাদের টিম পাঠানো সম্ভব হচ্ছে না। তারা আমাকে আরো জানিয়েছেন এই ব্যাপারে নৌবাহিনীর সহযোগিতা তারা চাইবেন। এছাড়া আব্দুল্লাহপুর ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াস মাস্টার বলেছেন যে কোস্টগার্ড এবং স্থানীয় প্রশাসন তাদেরকে কোনো প্রকার সহযোগিতা করছে না। যদি সহযোগিতা না করে তাহলে নিখোঁজ জেলেদের হয়তোবা উদ্ধার করা কোনোভাবেই সম্ভব হবে না। এই ছিল ভোলা থেকে আমার কাছে সর্বশেষ। ভোলা থেকে জানাচ্ছিলেন সহকর্মী নজরুল হক। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লব ও অর্থনীতির আগামী 10 বছরের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ। সোমবার রাজধানীর আগারগাঁয়ে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা কার্যালয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি। বৈঠকে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হার্টউইক শেফার্ড। এ সময় সালমান এফ রহমান বলেন, সরকার এখন কৃষির বাণিজ্যিকীকরণে জোর দিচ্ছে। এছাড়া পরিকল্পিত শিল্পায়নে আগামী 10 বছরে 100 বিশেষ অর্থনৈতিক অঞ্চল চালু হবে। সালমান এফ রহমান আরও বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা ও দক্ষ মানব সম্পদ তৈরিতে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের কোডিং শেখানোর উদ্যোগ নিয়েছে সরকার। তিনি বলেন, জিডিপিতে বিদেশি বিনিয়োগের অংশ 3% উন্নীত করতে কাজ করছে সরকার। 2022 সালের মার্চে বঙ্গবন্ধুর বায়োপিক মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে এফডিসিতে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর জীবন ও কর্মভিত্তিক এই চলচ্চিত্র নির্মাণের অগ্রগতি পর্যবেক্ষণ করেন মন্ত্রী। তিনি বলেন, বঙ্গবন্ধুর বায়োপিকের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। ঢাকায় ফাইনাল রাউন্ডের শুটিংয়ের কাজ চলছে বলে জানান তিনি। মুম্বাইতে পোস্ট প্রোডাকশনের আরও কিছু কাজ হবে বলে জানান তথ্যমন্ত্রী। করোনার কারণে গত বছর চলচ্চিত্রটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি। এই ছবি মুক্তি পেলে বঙ্গবন্ধুর যে সংগ্রাম, বঙ্গবন্ধুর যে ত্যাগ, বঙ্গবন্ধুর যে স্বপ্ন, সেই স্বপ্নের বাস্তবায়ন, সেগুলো আসলে মানুষ বাস্তব রূপে দেখতে পাবে। এবং লকডাউনে ঘরে বসে নিজের মেধাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হয়েছেন অনেকে। এসব নতুন উদ্যোক্তারা এবার নতুন পণ্যের পসরা বসিয়েছেন নবম জাতীয় এসএমই পণ্য মেলায়। তবে ব্যাংক ঋণের অভাবে ব্যবসাকে প্রসারিত করতে হিমশিম খাচ্ছেন তারা। এদিকে এসএমই ফাউন্ডেশন জানায়, অর্থের স্বল্পতায় চাহিদা অনুযায়ী ঋণ দেওয়া সম্ভব হচ্ছে না। করোনায় সারাদিন ঘরে থাকায় নিজের মেধাকে অন্যভাবে কাজে লাগান শাহিদা আরবি। সড়কে পড়ে থাকা পাথরের মাধ্যমে তৈরি করতে থাকেন নানা শিল্পকর্ম ও আংটি। শাহিদার মতো লকডাউনের অবসর সময়কে কাজে লাগিয়েছেন আরেক নারী পূর্বাচলের কথানূর। তৈরি করেছেন আধুনিক দোলনা। দুজনই এবার পণ্য নিয়ে হাজির হয়েছেন এসএমই পণ্য মেলায়। এগুলো রাস্তা যেখানে সেখানে পড়ে থাকে, মানুষ অতটা দেখে না, চিন্তা করেন। তখন আমি ভাবলাম যে না, এগুলো যদি কিছু করা যায়। প্রথম আমি 500 টাকা থেকে শুরু করি,
আস্তে আস্তে আমার দেখি 1 মাসের মধ্যে খুব ভালো সেল হয়। আগে চামড়াজাত পণ্যের জুতা ও ব্যাগ তৈরি হলেও এখন ক্ষুদ্র উদ্যোক্তারা নিয়ে এসেছেন চামড়ার সোফা, জায়নামাজ ও টুপি। আবার ফেলে দেয়া পাটকাঠি কাজে লাগিয়ে তৈরি করেছেন ফেস মাস্ক, টুথপেস্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের পণ্য। দেখা গেছে ত্বক উজ্জ্বল করার ছাগলের দুধের সাবানও। এটা আমরা পুরোটাই সেকেন্ড টাইম ইউজের জন্য এটা আমরা এক্সপোর্ট করি। ভালোই রেসপন্স করছে, নিচ্ছে। এদিকে এসব পণ্যের ব্যাপক চাহিদা থাকলেও ব্যাংক ঋণের অভাবে ব্যবসার প্রসার ঘটাতে হিমশিম খাচ্ছেন উদ্যোক্তারা। ব্যাংক যদি আমাদেরকে একটু সাপোর্ট দেয়, উদ্যোক্তারা অনেক বেশি পরিমাণ সামনের দিকে বেগবান হতে পারে। 1 মাস টাইম লাগে, আমি 7 দিনে সেটা ডেলিভারি করতে পারি, কিন্তু টাকার কারণে সেটা হচ্ছে না। এসএমই ফাউন্ডেশন জানায়, ঋণ পাওয়ার শর্ত পূরণে প্রশিক্ষণ ও সহায়তা করা হচ্ছে উদ্যোক্তাদের। একই সাথে ঋণ পাওয়া সহজ করতে বিভিন্ন ব্যাংক ও বাণিজ্যিক সংগঠনগুলোর সাথে আলোচনা করা হচ্ছে। ব্যবসার লেনদেনের রেকর্ড নাই, তাহলে কিন্তু হঠাৎ করে আমরা বললেও কিন্তু তাকে ব্যাংক লোন দেবে না। এর প্রধান কারণ হচ্ছে ব্যাংক যেটা চায় যে তার এই টাকাটা ফেরত আসবে সেই নিশ্চয়তা। আপনি যেন ব্যাংকেবল হতে পারেন সেই জন্য আমরা তাকে তৈরি করছি, আমরা তাদেরকে ফিনান্সিয়াল লিটারেসির উপরে প্রশিক্ষণ দিচ্ছি। এবারের এসএমই মেলায় 325টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। 8 দিনের এই মেলা চলবে আগামী 12 ডিসেম্বর পর্যন্ত। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় জাওয়াতের প্রভাবে ফরিদপুরে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ বিষয়ে আরো জানাতে ফরিদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মফিজুর রহমান। মফিজুর, ফরিদপুরে আসলে এই যে আমরা খবর পাচ্ছি যে ফসলের ক্ষতি হয়েছে, এখন আসলে সেখানে আবহাওয়ার কি অবস্থা আর যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা কি বলছেন? আপনি জানেন যে সম্প্রতি ঘূর্ণিঝড়ের প্রভাবের ফলে কিন্তু সারা দেশে যেমন গুড়ি বৃষ্টি এবং বৃষ্টি ধারাবাহিকভাবে চলছে, তারই অংশ হিসেবে ফরিদপুরে কিন্তু এর ব্যতিক্রম নয়। তো গত দুই দিন সহ ফরিদপুরে কিন্তু সূর্যের মুখ ফরিদপুরবাসী বা জেলাবাসী কেউ দেখতে পায়নি। দিন ভরেই বৃষ্টি এবং রাতেও বৃষ্টি হয়েছে। তো যার ফলে কিন্তু ফরিদপুরের যে চলতি মৌসুমে যে ফসল খেতে ছিল, অর্থাৎ মুড়ি কাটা পেঁয়াজ, রসুন, আলু সহ অন্যান্য ফসল, সরিষা, সবই কিন্তু এখন ক্ষতির পর্যায়ে পড়েছে, এমনটি কৃষি বিভাগ জানিয়েছে। আমি গতকালকে বিভিন্ন এলাকায় ঘুরিয়ে দেখেছি যে সেই অঞ্চলের মুড়ি কাটা পেঁয়াজের ক্ষেতে প্রায় আধ হাত পানি জমে গেছে, অর্থাৎ পেঁয়াজ কিন্তু এখন ঘরে তোলার সময়, যে কারণে কিন্তু চাষিদের মাথায় হাত। চাষিরা বলছে যে এই মুড়ি কাটা পেঁয়াজ আবাদে কিন্তু ব্যাপক বেশি ব্যয় হয়, অর্থাৎ প্রতি এক বিঘা জমিতে প্রায় 40,000 টাকা তাদের ব্যয় হয়, এমনটি তারা দাবি করেছেন। তাদের প্রত্যাশা ছিল যে এইবারে পেঁয়াজের দাম ভালো পাবে এবং এই মুড়ি কাটা পেঁয়াজের অল্প সময় যেটি ঘরে ওঠে, এই মুড়ি কাটা পেঁয়াজ দিয়ে তাদের ভালো আর্থিকভাবে সচ্ছলতা ফিরে আসবে, এমনটি প্রত্যাশা করেছিল। অন্যদিকে বন্যার পানি নেমে যাওয়ার পরপরই কিন্তু কিছু কিছু এলাকা, অর্থাৎ ফরিদপুরের চরাঞ্চল এলাকায় সরিষার ব্যাপক আবাদ হয়। সেই সরিষার ক্ষেত্রে যে ফুল এসেছে, ফুলটাও কিন্তু বৃষ্টির কারণে ঝরে গেছে, এমনটি আমরা দেখতে পেয়েছি। তো কৃষকরা যেটা বলছে যে সরকারিভাবে আমাদের প্রণোদনা না দিলে বা আমাদের এই ক্ষতির পুষি ওঠার সহযোগিতা না করলে কিন্তু আর্থিকভাবে কৃষক ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে, এমনটি বলেছেন। তো সর্বশেষ যেটা বলতে চাই, ধন্যবাদ জানাচ্ছিলেন ফরিদপুর থেকে। নিরাপদ যাতায়াতের জন্য বন্দরনগরী চট্টগ্রামে আমার গাড়ি নিরাপদ নামের বিশেষ সেবা চালু করেছে পুলিশ। এ সেবার আওতায় নগরীতে চলাচলকারী 13,000 অটোরিকশার চালক মালিককে নিবন্ধন করে গাড়িতে লাগানো হচ্ছে বিশেষ স্টিকার, যা স্ক্যান করলে জানা যাবে তাদের তথ্য। এতে অপরাধ কমে আসবে বলে আশা পুলিশের। মহানগর চট্টগ্রামে প্রায়ই ঘটছে অটোরিকশায় চুরি ছিনতাই। রাত হলে সে ভয় আরও বেশি বাড়ে, আর এসবের পাশাপাশি যৌন হয়রানির ভয়ে আতঙ্কিত থাকতে হয় নারীদের। এসব অপরাধ কমাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সোমবার আমার গাড়ি নিরাপদ নামের বিশেষ সেবা চালু করেছে। এর আওতায় নগরীর সব অটোরিকশার চালক ও মালিককে পৃথকভাবে নিবন্ধন করে প্রতিটি গাড়িতে লাগানো হচ্ছে 2টি স্টিকার। এসব স্টিকারে থাকা কিউআর কোড স্ক্যান করলে অথবা বিশেষ কোডটি SMS করলে মোবাইলে চলে আসবে চালক ও মালিকদের তথ্য। নগর পুলিশের হ্যালো CMP অ্যাপে এরই মধ্যে যুক্ত করা হয়েছে সেবাটি। যাত্রীরা নিজেরা নিরাপদ বোধ করুক, যিনি গাড়ির মালিক তিনি নিরাপদ বোধ করুক যে তার গাড়িটি যাকে আমি ড্রাইভিং করতে দেব বা যাকে আমি ব্যবহারের জন্য দেব তার নাম ঠিকানা পুলিশের সার্ভারে সংরক্ষিত আছে, ছবি সহ। যদি কোনো অপরাধমূলক ঘটনা ঘটে থাকে যাতে পরবর্তীতে আমরা তার সম্পর্কে এই প্রাথমিক তথ্য নিয়ে কাজ করতে পারি। প্রাথমিকভাবে নগরীর 8টি পয়েন্টে শুরু হয়েছে অটোরিকশার নিবন্ধন, যা 1 মাসের মধ্যেই শেষ করা হবে।
রাত্রের বেলা হলে অনেক যাত্রী উঠে না, আমাদের পরিচয়পত্র না হিসাবে এখন তো আমাদের পরিচয়পত্র আছে, এমন উনি উঠলে উনি নিরাপত্তা পাবে। যাত্রীদের জন্য ভালো, যাত্রীদের কোনো টেনশন দ্বারা আমাদের গাড়ি তুলতে পারে। কোনোভাবে ড্রাইভারের মাধ্যমে কোনো দুর্ঘটনা ঘটলে এটা আমরা সহজে চিহ্নিত করতে পারবো এবং সাধারণ যাত্রীরাও চিহ্নিত করতে পারবো। কোডটা পাইয়ে যায়, এই আইডি কার্ডটা ড্রাইভারের কাছে থাকে, তাহলে আমি ওই আইডি কার্ড ব্যতীত আমি কোনো ড্রাইভারকে আর গাড়ি দেবো না। তবে মোবাইল ছিনতাই হলে এ সেবা কার্যকর হবে কিনা সে প্রশ্নের জবাবে পুলিশ জানিয়েছে অ্যাপটির মানোন্নয়নে কাজ চলছে। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বরিশালে মরু অঞ্চলের প্রাণী দুম্বার খামার করে সফলতা পেয়েছেন এক যুবক। প্রায় কোটি টাকা বাণিজ্যিক সাফল্যে অনুপ্রাণিত করছে এলাকার প্রান্তিক পশু পালনকারীদের। উদ্যোক্তা রিয়াজুল করিম বাদলের সফলতাকে স্থায়ী করতে এগিয়ে এসেছে প্রাণী সম্পদ বিভাগ। বরিশাল নগরের জিয়া সড়ক এলাকার যুবক রিয়াজুল করিম বাদল নিজের মেধা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে হয়েছেন সফল উদ্যোক্তা। পেশায় গণসংযোগ কর্মকর্তা বাদল ছোটবেলা থেকেই শখ ছিল পশুর খামার করার। শখকে বাস্তবে রূপ দিতে 2017 সালের ডিসেম্বরে একটি পুরুষ ও 3টি মেয়ে মোট 4টি দুম্বা মেহেরপুর থেকে কেনেন লালন পালনের জন্য। খামারে এখন দুম্বা সংখ্যা 60টি, যার আনুমানিক মূল্য 90 লক্ষ টাকা। আমার টার্গেট হচ্ছে যে প্রথমত ব্যবসা তো আমার আছেই, পাশাপাশি বেকারত্ব দূরীকরণ, এবং আমি মনে করি এটা সম্ভাবনাময় খাত। বাংলাদেশ যেমন পোলট্রি শিল্প, মৎস্য শিল্প আগায় গেছে, আমি হোপফুলি যে দুম্বা শিল্প আগামী 5 বছর বা 10 বছর পরে ওরকম একটা বিপ্লব নিয়ে আসবে। মরু অঞ্চলের এই প্রাণীগুলো দলবদ্ধভাবে থাকতেই বেশি পছন্দ করে। প্রাপ্তবয়স্ক একটি নারী দুম্বা প্রতি 8 মাসে 1টি অথবা 2টি বাচ্চা দেয়। যেগুলো মহিলা ওগুলো একেবারে নরমাল শান্ত প্রাণী, ওদের সাথে আমরা সবসময় থাকা, খাওয়ার দেওয়া করি। মাত্র 4 বছরে দুম্বা পালনে প্রায় কোটি টাকা বাণিজ্যিক সাফল্য অনুপ্রাণিত করেছে প্রান্তিক পশুপালনকারীদের। আমি ইনশাআল্লাহ আগামীতে দেখি এটা চাষ করতে পারি কিনা। এই জায়গায় আসছি যে দুম্বা জীবনে দেখি নাই, এই জন্য দুম্বা দেখতে আসলাম। খামার করার শুরুতে মরু অঞ্চলের প্রাণী পালন নিয়ে দুশ্চিন্তায় ছিল স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ। তবে বাদলের সফলতায় ধারণা পাল্টেছে। আমাদের একটা আশঙ্কা ছিল যে দক্ষিণাঞ্চলে এটি আসলে লালন পালনের কোনো সমস্যা দেখা যাবে কিনা, কিন্তু আসলে কোনো সমস্যা এ পর্যন্ত দেখা যাচ্ছে না। এটি আমরা আসলে একটি অবজারভেশনে রাখছি এখনো। দুম্বা পালন একটি লাভজনক পেশা হওয়ায় বাদলের মতো আরও যুবকরা এগিয়ে আসতে পারে। এতে দেশে কমতে পারে বেকার সমস্যা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। অ্যাওয়ার্ড অফ মেরিট পুরস্কার পেল দক্ষিণ কেরানীগঞ্জের 150 বছরের পুরনো দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ। অতীতকে সংরক্ষণের জন্য এই স্বীকৃতি দেয় ইউনেস্কো। কারণ 150 বছরের পুরনো মসজিদকে সংস্কার করা হয়েছে সুরকি আর চুন দিয়ে, রং করা হয়েছে সুপারির কষ ও খয়ের দিয়ে, ফিরিয়ে আনা হয়েছে পুরনো চেহারা। এক সময়ের দারোগা মসজিদ এখন পরিচিত হানাফিয়া জামে মসজিদ নামে। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর ইউনিয়নে নির্মাণ করা হয় 1868 সালে। 2 গম্বুজের এই মসজিদের বয়স 150 বছর। পুরনো স্থাপনা রক্ষণাবেক্ষণের জন্য সম্প্রতি ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে মসজিদটি। সংস্কারে ব্যবহার করা হয়েছে 150 বছর আগের উপকরণ চুন, সুরকি, আর দেয়ালে রং করা হয়েছে খয়ের, সুপারির কষ ও খেজুরের গুড়ের রাব দিয়ে। কম পুরানো ব্রিকটাকে গুঁড়া করি, গুঁড়া করলে একটু পেস্টের মতো হয়, আর চুন আমরা ব্যবহার করি। চুন আর সুরকি মিলেই পুরো বিল্ডিংয়ে করা। তো ট্রেডিশনাল বন্ডিং ম্যাটেরিয়াল ব্যবহার করি, সেটা হলো আপনার রাব, মোলাসিস, গুড়। বন্ডিং ম্যাটেরিয়াল আমরা কলর ডাল, স্টিকি জিনিস যেগুলো, কলর ডাল ব্যবহার করি। বয়সের কারণে অনেকটাই সৌন্দর্য হারিয়েছে মসজিদটি। কয়েক বছর আগে সেটি সংস্কারের উদ্যোগ নেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। আমার পূর্বপুরুষের স্মৃতি আমাকে ধরে রাখতে হবে, এটা একটা সবচেয়ে বড় বিষয়, এবং এটাই তো আমার পরিচয়, এটাই সবচেয়ে বড় বিষয়। এবং আরেকটা বড় বিষয় হলো যে আমি বললাম যে নতুনের কথা বলবো পুরনোকে সাথে নিয়ে। জিঞ্জিরা প্রাসাদ, এটা আমার এখন বড় চিন্তার বিষয়, কিভাবে আমি উদ্ধার করে এটাকে রাখবো। ভারত, চীন, জাপান, মালয়েশিয়া ও থাইল্যান্ডের বিভিন্ন স্থাপনার সাথে প্রতিযোগিতা করে অ্যাওয়ার্ড অফ মেরিট পুরস্কার পেয়েছে এই মসজিদ। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে করোনায় একদিনে প্রায় 5,000 মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানি ছাড়ালো 52,76,000।
নতুন 4 লাখের বেশি রোগী নিয়ে মোট সংক্রমিতের সংখ্যা 26,66 লাখের বেশি। 24 ঘন্টায় সবচেয়ে বেশি রাশিয়ায় 1,184 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী মিলেছে 32,000। দেশটিতে 2 জন নতুন ওমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় প্রাণ গেছে প্রায় 500 জনের। ভাইরাস শনাক্ত হয়েছে 74,000-এর দেহে। দেশটিতে প্রবেশের ক্ষেত্রে একদিন আগে করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করা হয়েছে। এদিকে সোমবার ভারতে কর্ণাটকে একটি স্কুলের 90 শিক্ষার্থী ও 11 জন কর্মকর্তার করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণ রোধে দ্রুত পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। এছাড়া সোমবার হাঙ্গেরিতে 489, জার্মানিতে 309 ও ইউক্রেনে 239 জনের মৃত্যু হয়েছে। 10 বছরের সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানো নিয়ে একটি চুক্তি ও 28টি সমঝোতা স্মারক সই হয়েছে ভারত ও রাশিয়ার মধ্যে। সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরে এসব চুক্তি হয়েছে। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে সন্ত্রাসবাদ ও আফগানিস্তান ইস্যুতে আলোচনা করেছেন পুতিন। 21তম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে ভারত সফরে আসেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার সন্ধ্যায় দিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছান পুতিন, পরে যান হায়দরাবাদ হাউসে। সেখানে তাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় মোদী বলেন, করোনার কারণে যদিও ভারত রাশিয়ার 20তম সম্মেলন হয়নি, তারপরও দুদেশের সম্পর্কে কোনো প্রভাব পড়েনি। মেক ইন ইন্ডিয়া কার্যক্রম के तहत ভারত রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনন্য ও নির্ভরযোগ্য মডেল। কয়েক দশকে বিশ্ব রাজনীতিতে একাধিক পরিবর্তন এসেছে, তবে দুদেশের বন্ধুত্ব অটুট রয়েছে। করোনা সংকটে পারস্পরিক সহযোগিতার পরিধি আরও বেড়েছে। ভারতকে বন্ধুত্বপূর্ণ জাতি ও সময়ের পরীক্ষিত বন্ধু হিসেবে আখ্যা দেন পুতিন। বলেন, দুদেশের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। আমরা ভারতকে বড় শক্তি বলে মনে করি। ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। আগামীতে দুদেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে। বর্তমানে পারস্পরিক বিনিয়োগ প্রায় 38 বিলিয়ন। সামরিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে একসঙ্গে কাজ করছি। এছাড়া আফগানিস্তান ইস্যুতে পরামর্শ ও সমন্বয় চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ। বৈঠকে গুরুত্ব পেয়েছে সন্ত্রাসবাদ ইস্যু। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই মানে মাদক পাচার ও সংগঠিত অপরাধের বিরুদ্ধে লড়াই করা। সেদিক থেকে আমরা আফগান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। এর আগে দিল্লিতে দুদেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীর বৈঠক হয়। 2031 সাল পর্যন্ত সামরিক প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর একটি চুক্তি হয়। এর আওতায় দুদেশের যৌথ উদ্যোগে তৈরি হবে 6 লাখের বেশি অ্যাসল্ট রাইফেল। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জিম্বাবুয়ে ফেরত 2 নারী ক্রিকেটার করোনা পজিটিভ। পুরো দল আছে আইসোলেশনে। গেল সপ্তাহে জিম্বাবুয়ে থেকে বিশ্বকাপ বাছাই পর্ব খেলে দেশে ফিরেছিল বাংলাদেশ নারী দল। 2 ক্রিকেটারের মধ্যে ওমিক্রন ভাইরাস আছে কিনা যাচাই করবে আইইডিসিআর। সাউথ আফ্রিকায় ওমিক্রন আতঙ্ক। জিম্বাবুয়েতে নারী বিশ্বকাপ বাছাই পর্ব বাতিল হয় মাঝপথে। র্যাঙ্কিং বিচারে প্রথমবার বিশ্বকাপে কোয়ালিফাই করে গত বুধবার দেশে ফিরেছে নারী দল। যদিও ঢাকায় ফিরতে যথেষ্ট বেগ পেতে হয়েছে। ফেরার পর থেকে হোটেল কোয়ারেন্টিনে ছিলেন দলের সদস্যরা। রুমবন্দির সময় এখন আর ততটা কঠিন লাগে না ক্রিকেটারদের। জানারাও কিছু মুহূর্ত শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। 5 দিন হোটেলে রুমবন্দি থাকার পর সোমবার সবার বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু অপেক্ষা আরও বেড়েছে সালমা জাহানারাদের। কারণ পরীক্ষায় 2 জন করোনা পজিটিভ হয়েছেন। তাদের পাঠানো হয়েছে আইসোলেশনে। 1 মাসের ট্যুর থাকবে। ওমিক্রনের কারণে জিম্বাবুয়ে থেকে নারী ক্রিকেটারদের ঢাকায় ফিরতে হয়েছে বেশ কয়েকটি দেশ ঘুরে। করোনার এই ধরনের উৎপত্তি সাউথ আফ্রিকা অঞ্চলে। এজন্য আক্রান্ত 2 নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন আছে কিনা সেটা পরীক্ষা করা হবে। আমরা নিশ্চিত হতে চাই সেখানে ওমিক্রনের উপস্থিতি পাওয়া যায় কিনা। পুরো বিষয়টির দিকেই আমরা গভীর পর্যবেক্ষণে রাখবো, যাতে করে এটি আমাদেরকে পরবর্তীতে সঠিক তথ্য সংগ্রহের কাজে সহায়তা। সোমবার দুপুরে নারী দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মধ্যাহ্নভোজের কথা থাকলেও তা বাতিল করেন বোর্ড কর্তারা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 20 জানুয়ারি বিপিএল শুরু করতে চায় বিসিবি। দল নিতে আগ্রহী 8 ফ্র্যাঞ্চাইজি। তবে বড় খবর, বেক্সিমকো, বসুন্ধরা, জেমকনের নাম নেই সেই তালিকায়। ঢাকা ডায়নামাইটস, রংপুর রাইডার্সকে ছাড়াই হবে 8ম আসর। এবার দেশি বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক বৈষম্য দূর করতে চায় বিসিবি।
করোনা কেড়ে নিয়েছে একটা মৌসুম, এবারও শঙ্কা ছিল, তবে চ্যালেঞ্জ নিয়ে বিপিএলকে মাঠে ফেরাতে চায় বিসিবি। জানুয়ারির শেষ সপ্তাহে মাঠে গড়াবে দেশের সবচেয়ে বড় টি-20 টুর্নামেন্ট। অষ্টম আসরের জন্য গত মাসে এক্সপ্রেশন অব ইন্টারেস্ট চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিবি। সেখানে 8 ফ্র্যাঞ্চাইজি দল নিতে আগ্রহ দেখিয়েছে। এবারের আসরে আটটা ফ্র্যাঞ্চাইজি হ্যাজ শোন দেয়ার ইন্টারেস্ট। আমাকে আজকে যেটা জানানো হলো, মানে আজকে যেটা আমি জানলাম যে 8টা ফ্র্যাঞ্চাইজি তারা ইন্টারেস্ট শো করেছে। এখন আমরা দেখব, ওদের সম্পর্কে জানবো, দেখে আমরা একটা সিদ্ধান্তে আসবো। দিস ইজ নাম্বার, ফাইনাল হয়নি এখনো। বিপিএল ফেরার স্বস্তির মাঝে মন খারাপের খবর, এবার দেখা যাবে না আসরের সবচেয়ে আকর্ষণীয় দল ঢাকা ডায়নামাইটস, রংপুর রাইডার্স, খুলনা টাইটান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। অন্যান্য অনেক কমিটমেন্ট ছিল, উই ওয়ার নট রেডি দিস ইয়ার, এই কারণে আমরা এই বছর পার্টিসিপেট করব না, বাট আগামী বছর অবশ্যই আমরা আবার ফিরে আসবো। বিপিএল এর শুরু থেকে বিদেশি ও দেশি ক্রিকেটারদের পারিশ্রমিকের পার্থক্য চোখে পড়ার মতো। এবার সেই বৈষম্য দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন বিসিবি সভাপতি। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন না সাকিব আল হাসান। টাইগার তারকার ছুটি মঞ্জুর করেছে বিসিবি। সোমবার বিষয়টি নিশ্চিত করেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। এদিকে ছুটি নিয়ে জটিলতা এড়াতে জানুয়ারি থেকে ক্রিকেটারদের সিদ্ধান্তের কথা আগেভাগেই বিসিবিকে জানাতে হবে বলেছেন পাপন। সাকিবকে রেখে শনিবার নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা করেছিল বিসিবি, কিন্তু ঘণ্টাখানেক পর জানা গেছে পারিবারিক কারণ দেখিয়ে ছুটি চেয়ে আবেদন করেছেন টাইগার অলরাউন্ডার। তখনই বাধে বিপত্তি। এমন ঘটনায় নির্বাচকদের সমন্বয়হীনতাও স্পষ্ট হয়েছে। এ নিয়ে জলঘোলা হয়েছে অনেক। আসল কারণ জানতে কেটে গেছে 2 দিন। অবশেষে সংবাদ মাধ্যমে এসে বিষয়টি খোলাসা করেন বিসিবি সভাপতি। জি, অবশ্যই রেস্ট দিয়ে খেলানো ব্যাপারটা হচ্ছে, যার রেস্ট দরকার তাকে তো রেস্ট দিতেই হবে। সে এখন ইম্পর্টেন্ট খেলোয়াড় বা কি খেলোয়াড় হোক বা না হোক, বাট ওর ব্যাপারটা ইজ ডিফারেন্ট। ও তো আর ইনজুরিতে না, বা রেস্টও চায়নি, ও ব্রেক চেয়েছে বিকজ অফ ফ্যামিলি এমার্জেন্সি। সিরিজ শুরুর আগে পারিবারিক কারণ দেখিয়ে হঠাৎ করে সরে দাঁড়ানো নিয়ম করে ফেলেছেন ক্রিকেটাররা। জিম্বাবুয়ে সফরের আগে এ নিয়ে চটেছিল বিসিবি। ক্রিকেটারদের অংশগ্রহণ নিশ্চিতে নেওয়া হয়েছিল উদ্যোগ, কিন্তু সেটা কাজ করেনি। তাই জানুয়ারি থেকে আবারও তৎপর হচ্ছে ক্রিকেট বোর্ড। যে কেউ যদি চায় ছুটি, খেলতে না চায়, রেস্ট চায়, ব্রেক চায়, আমাদের কোনো আপত্তি নাই। এটা বোধহয় আপনারা অনেকদিন ধরেই দেখছেন, কিন্তু এটা অফিসিয়ালি হতে হবে। তবে যে জিনিসটার উপর আমি জোর দিচ্ছি, আমরা আগাম জানতে চাই। হঠাৎ করে একটা সিরিজের আগ মুহূর্তে হলে আমাদের জন্য সমস্যা। কাজে এই জানুয়ারির থেকে যেটা করতে যাচ্ছি আমরা পুরো প্ল্যান ওদেরকে কাছ থেকে বলে দিতে হবে। কারো যদি কোনো ব্রেক লাগে, রেস্ট লাগে, আমাদের আগে যেন জানানো হয়। তবে ছুটির বিষয়ে সিনিয়র জুনিয়র ক্রিকেটারদের জন্য দুয়ার সবসময় খোলা রাখছে বিসিবি। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শারীরিক প্রতিবন্ধকতা জয় করে বিশ্বকাপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখছে একদল তরুণ। এমপিটি ফুটবলের বিশ্বকাপে সুযোগ পেতে মার্চে বাছাই পর্ব খেলবে, কিন্তু আর্থিক সংকট চিন্তা বাড়িয়েছে। সহায়তা পৃষ্ঠপোষকদের এগিয়ে আসার আহ্বান ফুটবল ফর অল প্ল্যাটফর্মের। অসময়ের বৃষ্টিও বাধা হতে পারেনি স্বপ্নবাজ একদল তরুণের কাছে। অসুস্থতা কিংবা দুর্ঘটনায় জীবনের কোনো এক বাঁকে পা হারিয়েছেন, কিন্তু সমাজের দৃষ্টিভঙ্গিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রতিবন্ধকতা জয়ের লড়াইয়ে নেমেছেন নাফি, জনি, আহাদরা। যে আজ থেকে 2-2.5 বছর আগেও কিন্তু আমি ভালো ছিলাম, আমার খুব ভালো জব ছিল। তো আমি গ্রিনল্যান্ড পরিবহনে চিটাগাং থেকে ঢাকা আসার পথে কুমিল্লাতে রোড অ্যাক্সিডেন্টে হয়, আর ওই অ্যাক্সিডেন্টে আমার শরীরের একটা অঙ্গ কেটে বাদ দিতে হয়। স্বপ্ন ছিল যে একজন খেলোয়াড় হিসাবে আমাকে সবাই চিনবে। তখন হচ্ছে গিয়ে তখন অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তারপরে মানে ওইটা থেকে আমি বের হয়ে যাই নাই, যে একদিন আমি আমার চেষ্টা চালাই যে একদিন হচ্ছে আমার স্বপ্ন পূরণ হবেই। ক্রিকেটটা এগিয়ে যাচ্ছে, আমাদের এই এমপিটি ফুটবলটাও বিশ্বের দ্বার প্রান্তে গিয়ে বা ভালো একটা কিছু অর্জন করে নিয়ে আসবে, এইটার প্রত্যাশা সবার ভিতরে আছে ইনশাল্লাহ। এমপিউটি ফুটবলারদের নিয়ে এই আয়োজন ফুটবল ফর অল প্ল্যাটফর্মের, যাদের লক্ষ্য এমপিউটি ফুটবলের বিশ্বকাপে বাংলাদেশের পতাকা ওড়ানো। অক্টোবরে তুরস্কে হবে পরের আয়োজন, তার আগে এশিয়ান অঞ্চলের বাছাই হবে বাংলাদেশে।
এখানে পয়েন্ট অর্জন করেই বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে হবে। শক্তিশালী দল গঠনের জন্যই হচ্ছে যে আমরা এই আম্পুচি প্লেয়ারদের আজকের বাছাই কার্যক্রমটা ছিল। জীবনযুদ্ধে তাদের সংগ্রাম অন্য সবার চেয়েই ভিন্ন, তাই বলে এখানেই থেমে যেতে চায় না কেউই। সমাজের সহানুভূতি দৃষ্টিভঙ্গি বদলে দিতে বিশ্বজয়ের নেশায় ছুটছে তারা। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইপিএলে শেষ মুহূর্তের গোলে জয় পেল এভারটন। আর্সেনালকে 2-1 গোলে হারিয়ে 3 ম্যাচ পর জিতল রাফা বেনিতেজের দল। ম্যাচের 44 মিনিটে রিচার্লিসনের গোলে এগিয়ে যেতে পারত স্বাগতিকেরা, তবে ভিআর সিদ্ধান্ত এভারটন সমর্থকদের হতাশ করে। উল্টো প্রথমার্ধের ইনজুরি টাইমে আর্সেনালকে এগিয়ে নেন ওডিগার্ড। দ্বিতীয়ার্ধে রিচার্লিসনের গোল আবারও অফসাইডের কারণে বাতিল হলে হতাশা বাড়ে স্বাগতিকদের। তবে 79 মিনিটেই সমতা টানেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে গোল করে দলকে জয় এনে দেন দেমারাই গ্রে। ফলে ইপিএলে টানা 2 ম্যাচ হারল গানাররা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। ধন্যবাদ সবাইকে।